হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। এবার শিশু ও সিএনজি চালক হত্যার মামলা। সংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল, দেবে ভবিষ্যতের পথ নির্দেশিকা। পলক, টুকু ও সৈকত 10 দিনের রিমান্ডে। হেলিকপ্টার থেকে গুলিতে 13 শিশু নিহতের ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ কাল, আসতে পারে আরো 5 জন, জনগণের চাওয়ার উপর নির্ভর করবে মেয়াদ। দর্শক, সংবাদ সন্ধ্যা শুনছিলেন KSTN বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। শুরু হয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত কাজ। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। তাকে 7 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে জুলাই আগস্ট হত্যায় জড়িতদের কেন বিচারের মুখোমুখি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। আন্দোলনকারী ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। হামলায় অংশ নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। এতে প্রাণ হারায় শিশুসহ অসংখ্য ছাত্র জনতা। আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। উপপরিচালক আতাউর রহমান তদন্তে নেতৃত্ব দেবেন বলে জানান আবেদনকারীর আইনজীবী কাজী MS তামিম। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। যেহেতু এই ঘটনাটা সারা দেশব্যাপী এবং একটা বড় ধরনের ম্যাসাকার এবং সারা দেশেই ওনাদের তদন্ত করতে হবে, এই জন্য কিছুটা সময় লাগবে। তবে ওনারা বলেছেন যে ওনারা টাইম টু টাইম এটার আপডেট জানাবেন জাতিকে, যে কতটুকু তদন্ত হয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে আছে। তদন্তের জন্য ঘটনার সময় পত্রিকা সংগ্রহ করে পর্যালোচনার কথা জানিয়ে আইনজীবী বলেন, অপরাধ প্রমাণ হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অসংখ্য পত্রিকা দিয়েছি একটি নিউজের, সেটি হলো তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে, মানে দেখা মাত্র গুলি হবে। এই যে ইনস্টিগেটিং বক্তব্য, এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলো শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, সেটি অবজারভেশনও দিয়েছেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না। তদন্ত কাজ শেষ হলে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে দেয়া হবে অগ্রগতি প্রতিবেদন। এদিকে শেখ হাসিনা সরকারের অপরাধের সঙ্গে জড়িত এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সার্বিক দিক দিয়ে বিবেচনা করে এই যে রিজিমটা চলছিল, এই রিজিমটা আমার পিটিশনের মধ্যে আমি বলেছি এটা একটা ফ্যাসিস্ট রিজিম। এই ফ্যাসিস্ট রিজিমটা কায়েম হওয়ার ফলে এখানে যারা যারা রেসপন্সিবল পার্সন ছিল, যারা যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে অথবা যারা এখানে মদতদাতা ছিল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, MP এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা হয়েছে। মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু ইমনের মামা এবং শেরবাংলা নগর থানার সামনে নিহত CNG চালক শাহাবুদ্দিনের পিতা এ 2টি মামলা করেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন এক অভিভাবক। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। কোটা আন্দোলন দমনে ছাত্র জনতা হত্যা ও গুম খুনের অভিযোগে মামলা করছেন ভুক্তভোগীরা। আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলিতে নিহত হয় শিশু জোবায়েদ হোসেন ইমন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, মোহাম্মদ A আরাফাত, সালমান F রহমান,
সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ সহ ১৬ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে এ আবেদন করেন শিশু ইমনের বাবা আব্দুল্লাহ আবু সাইদ। আন্দোলনে এর মধ্যে উপরের থেকে ডান পাশে গুলি করছে, এখান দিয়ে বাইরেছে, পরে এটার লাশ নেওয়া পরে ওরে হেলিকপ্টার থেকে করছে, হেলিকপ্টার ওরে নেওয়ার পরে ইবনে সিনা গেল, ইবনে সিনা যাওয়ার পরে ওরে নেওয়া মৃত্যু রায় দিয়ে দিল যে মারা গেছে। ওখান থেকে অপারগতা প্রকাশ করে থানা সেট আপ ঠিক নাই বলে তাদেরকে ঘুরানো হয়েছে। তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে মহানগর আমার সিএমএম আদালতে ৯ নম্বর কোর্টে রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। শেরে বাংলা নগর থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, আলী আরাফাত সহ ১১ জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলা হয়েছে। এ মামলাটি করেন নিহত শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। পুলিশ ২০টির মতন গুলি ছাড়ছে, ওই গুলি এখানে পড়িয়া লগে ডেট বুঝলি লইয়া গেছি, মাটি মুড়ি দিয়ে এসেছি, দুটা বাচ্চা তুলছে, একটা বাচ্চার মাও আছে এখানে। আমি এটা বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। থানার পুলিশ যখন ফায়ার করতে করতে বাইরে যায়, 7 জন লোক মারা যায়, তার মধ্যে তার ধারাবাহিকতায় একজন হচ্ছে শাহাবুদ্দিন, তার বাবা হলে আবুল কালাম। আজকে আমরা 32 নম্বরে মামলা করেছি। মামলার 200 ধারা জবানবন্দি নিয়েছে। ফাসিস্ট শেখ হাসিনা সহ সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। এদিকে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনে যে সহিংসতা ও হত্যার ঘটনা ঘটেছে তা নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে তথ্য বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। তদন্তে যে দল আসছে তার নেতৃত্বে থাকছে জাতিসংঘ বলেও জানানো হয় বিবৃতিতে। সংস্থার মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপের সময় এই পদক্ষেপের কথা জানান। স্বাধীনতার পর এই প্রথম জাতিসংঘ বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে। সপ্তাহের শুরুতে তথ্য অনুসন্ধান দলটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। এদিকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বুধবার গভীর রাতে ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। এ সময় তাকে অভিনন্দন জানান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। অন্যদিকে আরেক বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানান। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদেশে সন্তুষ্টি প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে থাকছে। গেল 19 জুলাই পুলিশের গুলিতে রিকশা চালক কামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী পল্টন থানায় মামলা করেন। হত্যার ইন্ধনদাতা হিসেবে বুধবার খিলক্ষেত নিকুঞ্জ থেকে গ্রেফতার করা হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার শুনানির জন্য বিকেলে ডিবি কার্যালয় থেকে নিয়ে আসা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, রাখা হয় আদালতের গারদে। এদিকে শুনানিকে কেন্দ্র করে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আদালতে তোলার পর তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বাদী বিবাদীর যুক্তিতর্ক শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রিমান্ডে সন্তুষ্টি প্রকাশ করেন বাদী পক্ষের আইনজীবী। মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়
এবং এই মামলার আরও বলা হয় যে সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এই নির্দেশের সঙ্গে জড়িত, সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে নির্বিচারে চালানো গণহত্যায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের সরাসরি সম্পৃক্ততার কথা আদালতকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন এই আইনজীবী। এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে সারা দেশে মানুষের কমিউনিকেশন বন্ধ করে দিয়ে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় তাদের ফিরিয়ে দেওয়া হয়। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে ১৩ শিশু নিহতের ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না এবং নিহত শিশুদের পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এদিকে আইনজীবী তানভীর আহমেদের রিটের প্রেক্ষিতে ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন একই আদালত। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত ৪ দফা দাবিতে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগে রেজিস্ট্যান্স উইকের ৩য় দিনে এসব কথা বলেন আন্দোলনের সমন্বয়করা। বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। বিস্তারিত মাজহারুল ইসলামের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের ৩য় দিনে রাজধানীর শাহবাগে ছাত্র জনতার ঢল। গণহত্যার নির্দেশদাতা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে ছাত্র জনতার এক সুর। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অভিযোগ করেন, মেকানিজমের মাধ্যমে দেশের প্রত্যেকটি খাতকে ধ্বংস করেছে শেখ হাসিনা। এবার সময় এসেছে হাসিনাকে বিচারের মুখোমুখি করার। বাংলাদেশে যদি একটা পিলারও হতো, সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত ১.৫ মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদেশে বসে মোদির মাধ্যমে নির্বাচন আয়োজনের কথা বলছেন শেখ হাসিনা, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করার গ্রহণযোগ্যতা হারিয়েছে, ফলে তাদের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নিবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। সমন্বয়করা বলেন, জুলাইয়ের গণহত্যা ভুলবে না এদেশের মানুষ। ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয়েছে তাদের বিচার প্রক্রিয়া। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চেয়ে শেষে এ দাবি জানান তিনি। মির্জা ফখরুলের অভিযোগ, নির্যাতনের ধোঁয়া তুলে হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের সহযোগিতায় দেশে ঢুকতে চাইছে স্বৈরাচার শেখ হাসিনা। এ সময় জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বানও জানান তিনি।
শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিঘাংসায় কষ্ট উঠতে হলো। আল্লাহর কি হুকুম দেখেন, তাকেই একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া পোতা আছে। তাদের মূল কাণ্ড হচ্ছে ইচ্ছার্থে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্যে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। নবগঠিত অন্তর্বর্তী সরকারের পরিধি আরো বাড়বে। শুক্রবার শপথ নিতে পারেন নতুন কয়েকজন উপদেষ্টা। বঙ্গভবনের একটি সূত্র গণমাধ্যমকে জানায় আরো 5 জন নতুন উপদেষ্টা কাল শপথ নেবেন। এজন্য প্রস্তুত রাখা হয়েছে 5টি নতুন গাড়ি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে রাখা হয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক, পরিবহন, খাদ্য, কৃষি, জনপ্রশাসন সহ 24টি মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এভাবেই পর্যায়ক্রমে বিভিন্ন উপদেষ্টাদের মাঝে ভাগ করে দেওয়া হবে মন্ত্রণালয়গুলো। অন্তর্বর্তী সরকারে মেয়াদ কতদিন হবে তা নির্ভর করছে জনগণের উপর, এমনটাই জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান 2-1 দিনের মধ্যেই অনুপস্থিত জনপ্রতিনিধিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তৌফিক মাহমুদ, মুন্নার রিপোর্ট। গেল 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। আত্মগোপনে যায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভার মেয়র, কাউন্সিলররা। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এখন এরকম থাকবে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। কথা বলেন ওয়াসার সদ্য পদত্যাগ করা এমডির দুর্নীতি এবং জনপ্রতিনিধিদের কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে। সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি পদক্ষেপ সেই তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে। আই ওয়ান্ট টু সি দ্য ম্যান ইন দ্য চেয়ার, সো হি ইজ নট ইন দ্য চেয়ার, তার মানে হি ইজ নট দেয়ার। তো তাহলে ডেফিনেটলি আমাকে একটা পদক্ষেপ নিতে হবে, কারণ যে চেয়ারে আছে চেয়ার তো স্থবির না, চেয়ারকে তো কাজ করে যেতে হবে। তো সুতরাং তার জন্য আমরা কি পদক্ষেপ নেব সেটা আমরা অলরেডি আলোচনার মধ্যেই আছে, 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ সিদ্ধান্ত হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকার কতদিন কাজ করবে তা এখনই বলা যাবে না। এটা মানে সারা জাতির উপরে নির্ভর করছে, আমার একক ইচ্ছার উপরে না। আমার অসুবিধা হলে আমি আই ক্যান রিজাইন অ্যান্ড গো, যেহেতু আমার একটা অপারেশন হওয়ার কথাই ছিল, তো হয়তো আই এম এ ডিলেইড। সুতরাং মেয়াদ নিয়ে আমার মনে হয় এটা আলোচনার সময় না। যারা সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। যে আমরা যদি আইন অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু দুর্নীতি অটোমেটিক্যালি থাকবে না। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। ভারত বর্তমানে সাম্প্রতিক উস্কানি দেওয়ার চেষ্টা করছে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের প্রধান কার্যালয়ে জাতীয় হিন্দু মহাজোটের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। জানান এখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান দেখার বিষয় নয়, সবাই মিলে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইসলামী আন্দোলন সব ধর্মের মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি। এ সময় হিন্দু মহাজোটের সভাপতি ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের বক্তব্যকে সমর্থন জানিয়ে সংখ্যালঘু আইন ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি তোলেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যেভাবে রক্ষা করেছেন, পাহারা দিয়েছেন, এই কৃতজ্ঞতা অস্বীকার করার উপায় নাই। সংখ্যালঘুদের জন্য অন্তত একটি সংখ্যালঘু সেল, পৃথক নির্বাচন এবং সুরক্ষা আইন যাতে পাশ হয়। আমাদের ভিতর থেকে যদি সুচিন্তিত ব্যক্তিত্ব এবং মহৎ ব্যক্তি নির্বাচিত হয়ে সংসদে যায়, সেখানে আমরা আমাদের কথা বলতে পারবো। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা দেখার বিষয় নয়। আমি বাংলাদেশের নাগরিক, এইটা আমার মূল পরিচয়। যদি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দেই তাহলে আমার অধিকার সমান থাকবে। আমরা একসাথে বসবাস করব, প্রত্যেকের দুঃখে দুঃখী হব, সুখে সুখী হব, প্রত্যেকের অংশীদারিত্ব গ্রহণ করব। যদি এইভাবে আমরা বসবাস করতে পারি তাহলে বাংলাদেশের বুকে বাংলাদেশ একটা স্বর্ণের দেশ হিসাবে আবির্ভূত হবে বলে আমি মনে করি। দেশের আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
কর অঞ্চল 15 থেকে এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম ছাড়াও তার স্ত্রী ফরজানা পারভিন, মা চেমুন আরা বেগম, ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করেছে রাজস্ব বোর্ড। পাশাপাশি তাদের পিতা, মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে। শিল্প গ্রুপটির বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে অন্যতম সুবিধাভোগী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। পুলিশ, র্যাব, বিজিবি ও ফায়ার সার্ভিসে নিয়োগ ও বদলি বাণিজ্য করে হাজার কোটি লোপাট করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 5 কোটি টাকার কমে বদলি করেন না কোনো পুলিশ সুপারকে। শুধু নিয়োগ বদলিই নয়, চাঁদাবাজি করেও হাতিয়েছেন হাজার কোটি টাকা। কৌশলে দেশে মাদকের অনুপ্রবেশ ঘটিয়ে হাতিয়ে নিয়েছেন আরও কয়েক হাজার কোটি টাকা। গুম, খুনের মতো মানবতা বিরোধী অপরাধমূলক কাজ থেকেও কামিয়েছেন শত শত কোটি টাকা। রাজধানী ও তার বাইরে দখলে নিয়েছেন হাজার কোটি টাকার সম্পদ, গড়েছেন বিলাসী বাড়ি কমপ্লেক্স। কামাল বেশিরভাগ অর্থই পাচার করেছেন বিদেশে। তিনি ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মূল মাস্টার মাইন্ড। দর্শক, বাকিটা জানবো আমাদের সহকর্মী ফখরুল ইসলামের প্রতিবেদন থেকে। ঠান্ডা মাথার খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত 9 বছরে বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অনুগত সদস্যদের দিয়ে গড়েন কিলিং বাহিনী। জুলাই জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থানের উপর হায়নার মতো গুলি করে কেড়ে নিয়েছিলেন সহস্রাধিক নিরীহ ছাত্র জনতার প্রাণ। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালালে নিজেও চলে যান আত্মগোপনে। দেশের আইনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা রক্ষার পরিবর্তে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেন টাকা কামানোর হাতিয়ার হিসেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গড়ে তোলেন ঘুষ নিয়োগ বাণিজ্যের 5 সদস্যের সিন্ডিকেট। পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পাসপোর্ট অধিদপ্তরে নিয়োগ বদলি বাণিজ্য করে নিতেন বস্তায় বস্তায় টাকা। ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই 5 সদস্যের সিন্ডিকেট দিয়ে অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন আসাদুজ্জামান খান কামাল। জেলা পুলিশ সুপার নিয়োগে জেলা ভেদে নিতেন 2 কোটি থেকে 5 কোটি টাকা। সাবেক মন্ত্রীর এই সিন্ডিকেটকে টাকা না দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বদলি হতো না কারোই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে মোল্লা নজরুলকে নিয়োগ দিতে কামাল নিয়েছেন 5 কোটি টাকা। বিভিন্ন এনজিও নো অবজেকশন সার্টিফিকেট নিতে আসাদুজ্জামান কামালকে দিতে হয়েছে 80 লাখ থেকে 1 কোটি টাকা। 2023 সালের 2 অক্টোবর ফায়ার সার্ভিসে 535 জনকে নিয়োগ দেওয়া হয় জন প্রতি 8 থেকে 12 লাখ টাকা নিয়ে। এইসব বাণিজ্যের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কামাল হারুন সিন্ডিকেট ছিল বেশ আলোচিত। নিয়োগ বদলি ও ঘুষের টাকা নেওয়া হতো আসাদুজ্জামান কামালের ফার্ম গেটের বাসায়। মন্ত্রণালয়ের এমন নিয়োগ বদলি আর ঘুষ বাণিজ্য করে 9 বছরে কামাল হারুন সিন্ডিকেট হাতিয়েছেন হাজার কোটি টাকা। ছাত্র জনতার গণহত্যার মাস্টারমাইন্ড আসাদুজ্জামান কামাল নিজ সংসদীয় এলাকা কারওয়ান বাজার ও তেজগাঁ থেকে তার বাহিনী দিয়ে প্রতিদিন চাঁদা আদায় করতেন প্রায় 1.5 কোটি টাকা। চাঁদা আদায়ে পিছিয়ে নেই কামালের ছেলে শাফি মোদাসের জ্যোতিও। রাজধানীর ধানমন্ডি ও গুলশানে বেশিরভাগ রেস্টুরেন্টে চাঁদাবাজি করে মাস প্রতি নিতেন প্রায় 1 কোটি টাকা। স্বৈরাচার শেখ হাসিনার দোসর আসাদুজ্জামান কামাল পিছিয়ে নেই দখল বাণিজ্য। রাজধানীর মণিপুরি পাড়ায় 6 নম্বর গেটের পাশে খেলার মাঠ দখল করে গড়েছেন বহুতল ভবন। একই এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের 2টি প্লট দখল করে নেন। হাতির ঝিলে মধুবাগ খেলার মাঠ দখল করে গড়েন আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স। আসাদুজ্জামান কামাল তার সময়ে দেশে গুম, খুন আর জঙ্গি নাটকের নামে বিরোধী রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ তুলে নিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। আসাদুজ্জামান কামাল রাজধানীর বাইরেও গড়েন অটো, ব্রিকফিল্ড ও কারখানা। কামাল তার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান কুখ্যাত দুর্নীতিবাজ এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও। তার এমন ভয়াবহ দুর্নীতির বিষয় অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। জনাব আসাদুজ্জামান খান এবং তার সাথে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে
5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই 5 সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন। স্বৈরাচার সরকারের সেকেন্ড ইন কমান্ড আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে তদন্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানালো দুদক। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা।